কিরে সবাই এমনি করে ডাকলি কেন? কি এমন জরুরি ঘটনা হচ্ছে? তবে বিষয়টা কিন্তু মন্দ হয়নি। আমাদের অনেকদিন একসাথে বসা হয় না। কি বলিস সাদিয়া? আয় আরাফাত, তোমার মন খারাপ কেন? হঠাৎ কি হলো বলো তো? ভাবি, শালাবাবু নিজের মুখে বলুক না আসল রহস্যটা কি। কি রে, কথা বলছিস না কেন? তোমরা হয়তো ভাবতেছো তোমাদেরকে এমনি গেট টুগেদারের জন্য ডাকছি, কিন্তু সত্যি কথা হচ্ছে ওদের সবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানবো, সেটা বলার জন্য তোমাদেরকে ডাকছি। ভাইয়া, তোমরা তো জানো আপনার 3 দিনের শরীর খুব খারাপ ছিল। আমরা তো সময় করতে পারি না, ব্যস্ত ছিলাম। আমি হসপিটালে নিয়ে গেছি আমাকে। ডাক্তার সবগুলো টেস্ট করার পরে টেস্ট রিপোর্ট থেকে যে কথাটা বলছে সেটা বলার জন্য তোমাদেরকে ডাকছি। আমার কোলন ক্যান্সার হয়েছে, সেকেন্ড স্টেজ। কি বলিস? আমার কোলন ক্যান্সার? আমার মা আর বাঁচবে না? সাদিয়া, মনটাকে শক্ত করো বল। কিরে এত বড় কথাটা এই 2-3 দিনও আমার জানাইতে পারলি না? শোন না, এখন তো আসলে অনেক ভুল চিকিৎসা হয়। তুই ঠিকঠাক মতো ডাক্তার দেখিয়েছিস না? শোন, তুই যদি চাস আমি কালকে আম্মার একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। ভাইয়া, এখন তো এত ব্যস্ত হওয়ার দরকার নাই। ডাক্তার তো আমি দেখাইছি, প্রত্যেকটা টেস্ট আমি 4 বার করে করছি, প্রত্যেকবার একই রেজাল্ট। আমার কোলন ক্যান্সার হয়েছে, এই ব্যাপারে আর কোনো কনফিউশন নেই। এখন এই জিনিসটা নিয়ে আমরা শুধু শুধু তর্ক করলে সময় নষ্ট হবে। ডাক্তার আমাকে সবকিছু খুলে দেয়। আমার এখন ট্রিটমেন্টের দরকার। আমার কিমোথেরাপি দিতে হবে, রেডিওথেরাপি করতে হবে, ক্যান্সারের যে ট্রিটমেন্টগুলো আছে হসপিটালে এগুলো শুরু করতে হবে। এগুলো করতে অনেক অনেক টাকা পয়সার দরকার। আমি তোমাদের সবাইকে একসাথে করে ডাকার মূল কারণটাই আসলে এটা। আমার ট্রিটমেন্ট নিতে গিয়ে টাকা দিন। আসলে হয়েছে কি, আমি গত মাসে একটা ফ্ল্যাট কিনে একদম পুরো ফকির হয়ে গেছে। আমার কাছে এখন আর কোনো টাকা নেই। শোন, আমার ব্যবসার অবস্থা তো জানিসই, তাও তুই যেহেতু চাইছস আমি 1020 টাকা তোর আমি দিব। আমাকে আব্বা সবচেয়ে খারাপ জমিটা দিয়ে গিয়েছে, তো দুলাভাই তো সামনে আছে, ওকে বল, ও যদি দেয় আমার কি সমস্যা? শালাবাবু, তোমরা আমাকে যা ঠকাইছো তাতে সমস্যা নাই। আমি অফিস যাওয়ার আগে তোমাকে 1010 টাকা দিয়ে যাবো। তোমরা এগুলো কি ধরনের কথাবার্তা বলতেছো? 10,000, 20,000? আমার তো কোনো জ্বর ঠান্ডা লাগে নাই যে এইসব টাকা পয়সার কথা তোমরা বলতেছো। আমার কোলন ক্যান্সার হচ্ছে, ক্যান্সারের ট্রিটমেন্ট করতে কিরকম টাকা পয়সা লাগে আমরা তো কম বেশি সময় সেটা বুঝি। ডাক্তার আমাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছে আমার ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করা দরকার। আমরা যদি সময় নষ্ট না করি তাহলে ইনশাল্লাহ আমরা দ্রুত সুস্থ হয়ে যাবে। আর ডাক্তার আমাকে এটাও বলছে যে ট্রিটমেন্টটা বিদেশে করায়। যদি বিদেশে করায় তাহলে আমার নিজেরও অনেক ভালো লাগবে আর খুব দ্রুত সুস্থ হওয়ার ব্যবস্থা হবে। ক্যান্সার ট্রিটমেন্ট করতে তো অনেক টাকা পয়সা লাগে। আপাতত তোমরা সবাই 10 লাখ টাকা করে দাও, পরে সিচুয়েশন দেখে আরো টাকা পয়সা লাগবে একবার। আরে তুই তো সংসারে একটা টাকাও দিস না। আমি আর রফিক সংসার চালিয়ে কয় টাকা রাখতে পারি? তো কি মনে হয় যে আমরা কি জমিদার? আচ্ছা, আমার তো অনেক বয়স হয়েছে, সে আর কয়দিনই বাঁচবে। এর চেয়ে বরং যে কয়দিন বাঁচতেছে এভাবেই বাঁচুক না। রাইট, সাইমা কিন্তু একদম ঠিক কথাটাই বলেছে। আমি একটা আইডিয়া দিই, শোনো। আমি বলি কি, আমার যে বয়সটা হয়েছে হাল্লা না করুক, কয়েকদিন পরে তো এমনিই মরে যাবে। আমাকে বেচারিকে টানা হাঁচা না করে কষ্ট না দিয়ে তার চেয়ে বরং আম্মা কি খেতে পছন্দ করে এগুলো আমরা 3 বউ মিলে এক একদিন একজন রান্না করে খাওয়াবো আর মার যত্ন নিব। শেষ কয়েকটা দিন মায়ের ভালোই কাটবে। যথেষ্ট হয়েছে ভাবি, যথেষ্ট বলছো। তোমাদের সবার কথা শেষ হয়েছে? আমি ভাবতে পারতেছি না, তোমরা আমার আপন ভাই বোন, আমার মায়ের সন্তান। তোমরা আমাদের সবার মায়ের ক্যান্সার হয়েছে। এমন একটা অসুখ হয়েছে যে অসুখ যে কোনো কিছু করে ফেলতে পারে। আমার মায়ের অসুস্থতার জন্য ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টের টাকা দরকার। সেই টাকার কথা বলাতে তোমরা এসব কথাবার্তা বলতেছো। ভাইয়া,
তোমার বউ এগুলা কথাবার্তা বলতেছে, আমার মা তো অলরেডি মরে গেছে। সে অলরেডি বলতেছে আমার মাকে শেষবেলা সে কি খাওয়া, আমাকে কথা বলতে দাও, কথা মাত্র একটা বলা। আমার মাকে ভালো মন্দ তোমার খাওয়াইতে হবে না ভাবি, তুমি তোমার ভালো মন্দ চিন্তা করা লাগলে আমাকে বইলো, আমি আরো ভালো মন্দ অ্যারেঞ্জ করে দেবো তোমার জন্য। তোমার মা আমি চিকিৎসা করাবো যতটুকু পারি, আল্লাহ যতটুকু আমাকে দিছে আমি ততটুকু দিয়ে খাই। তোমাদের কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার আম্মুর যে ক্যান্সার হয়েছে এই কথাটা প্লিজ তুই আম্মার সামনে ডিসকাস করে না। আম্মা যদি জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে তাহলে ওই মানুষটা না নিজের সন্তানদের চিন্তা করতে করতে মরে যাবে। তুই ভাবি আম্মার মানসিক শক্তিটা ভাইবো না, এরকম সময় আমার আম্মার শক্তিটা অনেক দরকার। আরে তুই কি পাগল হয়েছিস নাকি? সবার মা, সবাই যা দেবে সে তো নিতে হবে। প্রয়োজন নাই ভাইয়া, তোমরা যে কে কি দিবা ওটা আমার বুঝা হয়ে গেছে। আমি তোমাদের কাছে এখন হাত পাততে পারবো না। আমার যদি হাত পাততে হয় আমি রাস্তায় গিয়ে হাত পাতবো। তুই কিন্তু এখন অনেক বড় কথা বলতেছিস। তুই ছোটবেলা থেকে আমাদের মাঝখান থেকে দূরে কেন জানিস? তোর এই ঘাড়তেরামি স্বভাবের কারণে। এই আমাদের মা, আমাদের যা মন চায় আমরা দিব, তোর নিতে হবে। এখন তোমাদের যেটা মন চায় ওটা দিবা। সম্পত্তি নেওয়ার সময় কি নিজের মন মানসিকতা বলছে নিজেরা আদায় করে নিজেরা চোখ করে নিজের মায়ের ট্রিটমেন্টে টাকা দেওয়ার পরে এত বড় কথা বলতেছো। আমি তো বলছি তোমাদের কারো কোনো টাকা আমি দিব না, তোমাদের কারো কোনো টাকা আমি আমার মায়ের ট্রিটমেন্টে ঢুকতেই দিব না। এগুলো একটা আমার আপন ভাই বোন, আমি আসলে ভুলে গেলাম। আমি ধরে নিচ্ছি আমি একটা আমার মায়ের সন্তান। আসলে ছোটবেলা থেকে একটা বেয়াদব। আই ওরে বুঝাও। আমি এই বাড়িতে থাকবো না। আব্বা ওরে বাড়িটা লেখা দিয়ে গেছে তো, মুখে যা আসে তাই বলে, কে বড় কে ছোট ওই ভুলে যায়। বড় ভাই আমি আসলে এই বাড়িতে থাকবো না। ও বললে হবে নাকি? দেখতেছি দাঁড়া দাঁড়া। ভাইয়া, শালাবাবু যে কথা বলেছে এরপরে আর এই বাসায় আর থাকা যায় না। এই তুমি ব্যাগ ট্যাগ গোছাও, আজকে চলে যাবো। আর এক মুহূর্তে চলে আসো, আর ব্যাগ গোছাও। আর এটা তোমাদের বাড়ি বাড়ি সব। তোমার সাথে আমার কি কথা? আসো। আমার সাথে কি বলবো? তুমি কেন কি দেখো? চলো। আরে কি হচ্ছে? কি ব্যাপার? টানতে টানতে কেন ঘরে নিয়ে আসলে? ওরা কি মনে করবে না? কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আম্মার চিকিৎসার জন্য তুমি একটা টাকাও দিতে পারবা না। তা কি হয় নাকি? আমার এই সময় আমি এমনটা করতে পারবো না তো। আরে বাপ রে বাপ, উনি মনে হয় একেবারে দাতা হাতেম তাই হয়ে গেছে, যেখানে সেখানে টাকা ঢালতে হবে, তাই না? আমি যেটা বলছি সেটাই। আচ্ছা, তুমি জীবনে কোনোদিন শুনছো যে ক্যান্সারের রোগী একেবারে ভালো হয়েছে? ওই শেষমেশ তো মরেই যাবে, কেন টাকা পয়সা ঢালবা? হ্যাঁ, আর তোমার বোন আর বোনজামের অবস্থা দেখছো? এত আজে বাজে কথা বলছি, এত খোঁচা মারছি, জীবনে তো বাড়ি থেকে বের হয় নাই। যেই শুনছে আম্মার ক্যান্সার হয়েছে, কই আছে তোমার বন্ধুলা ভাই? সব তো পালাইছে। ওদেরকে দেখেও কি তোমার মাথায় বুদ্ধি খোলে না? শোনো, আমি এত বুঝাইতে পারবো না। তুমি মাকে কোনো টাকা পয়সা চিকিৎসার জন্য দিবা না, ব্যাস। আর টাকা যদি লাগে তাহলে রফিক আর আরাফাত দিবে, তুমি কোনো টাকা পয়সা দিবা না। আর একটা ব্যাপার, তুমি আজকে মাকে গিয়ে বলবা আমরা আর এই বাসায় থাকবো না, আমরা আলাদা হয়ে যাচ্ছি। কি বলছো? এ কি মানে? তুমি একটা ক্যান্সার রোগীর সাথে থাকলেও আমি এক ছাদের নিচে কোনো ক্যান্সার রোগীর সাথে থাকতে পারবো না। আরে বাবা কি বলছে সব? কি বলছে বুঝতো তো না? আমি এই বাসায় থাকবো না। আর শোনো, তুমি রফিকের সাথে কথা বলো, রফিককে বলো যে তোমার ব্যবসা অনেক লস হয়ে গেছে, তুমি কোনো টাকা পয়সা দিতে পারবে না, রফিক যেন আমার চিকিৎসা টাকাটা দেয়, শেষ। ঠিক আছে, দেখি কর। ভাবি, এটা কেমন কথা? তোমরা আমার চিকিৎসা টাকা দিবে না ভালো কথা, কিন্তু তোমরা আমার জামাইকে টাকা দেওয়ার কথা কেন বলো? এটা তোমাদের কেমন স্বভাব বলো তো? আই মেজো, মুখ সামলায় কথা বলো। তুমি কার সাথে কথা বলতেছো সেটা চিন্তা ভাবনা করে তারপরে কথা বলবা। তোমার আব্বা আম্মা কি তোমাকে ভদ্রতা শেখায় নাই? এই বাড়িতে থেকেও তো এতদিনে ভদ্রতাটা শেখা উচিত ছিল। ভদ্রতা কবে শিখবা তুমি? ভাবি, তুমি কথায় কথায় আমার বাবা মাকে টেনে নিয়ে আসবে না। আমি কিন্তু একদম চুপ থাকবো না। আমি প্রায় সময় দেখেছি তুমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলো কেন? এই শোনো ভাবি, তোমার পরিবারের মতো না আমার পরিবারটা ফকিরি না, বুঝতে পেরেছো? এই কি বললি তুই? এই তুই কি বললি? আমার পরিবার ফকির? তুই কোন জায়গায় লাট সাহেবের বেটি রে? হ্যাঁ, তুই ফকির, তোর আব্বা ফকির, তোর আম্মা ফকির, তোর 14 গোষ্ঠী ফকির, ফকিরের জাত।
আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। আরে ভাবি থামো না, কি শুরু করলা ভাবি? আর ভাইয়া তুমি ভাবিরে কিছু কও না কেন? এই, কি বলবে আমাকে, কি বলবে? তুই চোখে দেখিস না তোর বউ আমার সাথে কিরকম করে? কি শুরু করলে তোমরা? বুঝলাম না আমি। বাড়িতে একজন অসুস্থ মানুষ। একজন? তোমার বাড়িতে না একজন অসুস্থ না, তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ। বলছে আমার তো মনে হয় শুধু এই বাড়িতে তুমিই অসুস্থ, আর সবাই ঠিক আছে। আরে থামো ভাবি, আপনিও থামেন। থামাও ভাবি রে। এই চলো। এই বাড়িতে যদি ওনারা থাকে না, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি আজকেই আমার বাপের বাড়ি চলে যাব। আরে আর যদি বাবা, তাহলে আমি যারা গিয়ে যাবো, চলো চাচু, চল। থামাও। আচ্ছা তো আমার হয়েছে, হয়েছে। মুস্তামারি ওর কপালে। তুমি এখন আমার সাথে যা কথা বলো, আমি এই বাড়িতে থাকবো না, আমার মাথা গরম হয়ে তুমি বসো তো, বসো 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 বাবা, ঠান্ডা হও, ঠান্ডা হও। কুল কুল কুল। আমার এইসব অলক্ষণে কথাবার্তা তুমি একদম মুখে আনবা না, আমি কিন্তু তোমাকে নিষেধ করে দিতেছি। শোনো, তোমার যে অসুখটা হয়েছে এটা তো তেমন কিছুই না, মানে ক্যান্সার, কিন্তু এটা প্রাথমিক পর্যায়ের ক্যান্সার। ডাক্তার বলছে এখন ট্রিটমেন্ট শুরু করলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এটা তেমন কিছুই না, তুমি এটা নিয়ে একদম টেনশন করবে না, ঠিক আছে? আম্মা, কি হয়েছে? হ্যাঁ, আমি আর একদিনও একসাথে থাকুম না। আজকে রাত্রে দিতে যদি আমার আলাদা করে না দাও, আমি আমার বউ নিয়ে সকালবেলা এই বাড়িতে চলে দাও। আচ্ছা তুই এরকম উত্তেজিত হইতেছিস কেন? দুইটা পাতিল একসাথে থাকলে তো আওয়াজ হইবই লাগলে পরে, এই জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আম্মা, আমিও আলাদা থাকতে চাই। ওর বউ আমার বউরে সম্মান করে না, এটা সহ্য করার মতো না। এটা একদমই সহ্য করার মতো না। যে যার মতো করে সম্মান নিয়ে আলাদা থাকে, এটাই ভালো হবে। ছি ভাইয়া, তোমরা কি মানুষ? মাত্র 2 মিনিট আগে জানলা আম্মার এত বড় একটা অসুখ, এটা জানার পরও আম্মার সামনে এসে সব চিল্লাচিল্লি করতেছো, আলাদা হয়ে যাওয়ার কথা বলতেছো। এই তুই কোনো কথা কবি না, আমরা আম্মার সাথে কথা কইতেছি। কথা কইতে হলে আম্মা কইবো, তুই চুপ থাক। আমি কথা বলবো না কেন? আমার বড় ভাইরে আমার বড় ভাবি মুখস্থ কবিতা শিখাই দিচ্ছে, আর সেই কবিতা সে আমার মার সামনে এসে বলতেছে। আমাকে চোখ বন্ধ করে সেটা শুনতে হবে? আমার ঘৃণা লাগতেছে এটা ভাবতে যে তোমরা দুইজন আমার আপন ভাই। আরে বাপ, তুই কিন্তু লিমিট ক্রস করতেছস। আচ্ছা, এই না না, আসলে কি করবো জানি না, না তুমি বলো। মানে তোর কোনো কিছু করার মূলত আছে? ঈশানে তোর তো আনন্দ আসো, আজকে শেষ করুন। আল্লাহ, আমার সংসারে কি শুরু? আম্মা, আপনি নিজে দেখলেন তো বিষয়টা। একদম চুপ। তোমরা তো এটাই চাও, তোমরা এগুলা করে আমার মারে খুন করে ফেলতে চাও। না দিয়ে আমরা ধরো, আমি আমরা হসপিটালে নিয়ে যাবো। देखिए माँ, ये चॉकलेट देखिए, एक কিছু বেড়ে দেবেন বা আপনার এখন কেমন লাগছে মা? ভালোই লাগছে। আচ্ছা, আপনি কি হন রোগীর? আমি ওনার ছেলে। আচ্ছা, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। জি ঠিক আছে, তুমি আসছিস। জি থ্যাংক ইউ। আর বুঝছেন, আমি জানি না আপনি এই বিষয়গুলো কিভাবে নেবেন, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। আমি সরি, আমি আপনার সম্পর্কে জানি না আপনার এবিলিটি কতটুকু, আপনি কীভাবে বিয়ার করতে পারবেন। কিন্তু এমন অনেক কেস আমি হ্যান্ডেল করেছি, এই ক্যান্সারের চিকিৎসা বেয়ার করতে গিয়ে তার বাবা মার জন্যে নিঃস্ব হয়ে গেছে। শেষ পর্যন্ত আমি রাস্তায় দাঁড়াতেও দেখেছি অনেককে। আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিন কি করবেন। আমি আপনার সিদ্ধান্তের উপর
আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। ডাক্তার সাহেব, আপনি যেভাবে পসিবল হয় আপনি জাস্ট আমার মায়ের চিকিৎসাটার ব্যবস্থা করেন। যা কিছু করতে হয় আমি ব্যবস্থা করব। যদি দরকার হয় আমি আমার কোনো একটা অঙ্গ বিক্রি করে দিব, কিন্তু প্লিজ আপনি শুধু আমার মাকে সুস্থ করে দেন প্লিজ। আপনার ইমোশন দেখে আমি সত্যি অনেক বেশি গর্বিত হচ্ছি। একজন মায়ের এরকম সন্তানই তো দরকার। ঠিক আছে, আপনি আজকে যান, আমি সব কিছুর প্রিপারেশন নিয়ে আপনাকে খুব দ্রুতই জানাবো কি করব এবং কি করতে হবে। ঠিক আছে, আপনি আজকের মতো যান। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমি তাহলে আমার কাছে যাই। হ্যাঁ ঠিক আছে, যান। আমার কথা তোমার কাছে কি পাগলের তোলা মনে হচ্ছে? আমি এই বিষয়টা নিয়ে আর একটা কথাও বলতে চাই না নাদিয়া। বিষয়টা আমার মা, আর আমার মা আমার কাছে সবকিছু। আমি বা আমরা কি তোমার কাছে কিছু না? আর আমি তোমাকে খারাপ কথা কোথায় বললাম? আমি শুধু বললাম দুদিন পর আমাদের সন্তান হবে, তার ভবিষ্যৎ নিয়ে একটা বার চিন্তা করো। আরে যেটা এখনো পর্যন্ত হয়ই নাই সেটার জন্য তো আমি আমার মার কোনো ক্ষতি করতে পারবো না। ওটা যখন হবে তখন দেখা যাবে। আমি ওই অনিশ্চয়তার মধ্যে এক মুহূর্ত থাকবো না। কি চাও তুমি? কি করতে চাও? আমি চলে যাব। চাও তুমি এখন বের হয়ে যাও। তোমার সাথে আমি একটা সেকেন্ডও সংসার করতে চাই না। জাস্ট গো টু হেল। হ্যাঁ আমি যাচ্ছি। এই চিৎকার করছিস কেন? মা তুই আমার উপরে এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে? হ্যাঁ আসো তো বলো, আমার সাথে আসো। মাথা গরম পরে শুধু শুধু। কিরে, রাতে ঘুমাতে পারিস নাই মনে হয়? আর বলিস না রে, মানে যা চলতেছে আমার উপর দিয়ে। শোন, তুই আমাকে বন্ধু বল বা পার্টনার বল, তোকে একটা কথা কিন্তু না বললেই না। আমাদের বিজনেসের অথরিটিতে সব জায়গায় তোর সাইন লাগে। তোর সাইন ছাড়া আমরা চেক ইস্যুই করতে পারতেছি না। আর তুই তো সারাদিন আন্টিকে নিয়ে ব্যস্ত থাকিস, রেগুলার অফিস করতে পারতেছিস না। এটা তো আমাদের বিজনেসের কিন্তু মারাত্মক হ্যাম্পার হচ্ছে। তো একটা কাজ কর, তুই পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার নামে লিখে দে, আমি বিজনেসটা সামলাই, আর তুই ওদিক থেকে আন্টির সেবা যত্ন কর। তুই অনেক ভালো একটা কথা বলছিস দোস্ত। তুই যে আমার পার্টনারের বাইরে আমার খুব ভালো বিশ্বস্ত একজন বন্ধু, ছোটবেলা থেকে তুই আমার সাথে আছিস, তোর এই কথা থেকে কিন্তু সব প্রমাণ হয়। তুই শুধু অফিসটাই ভাবতেছিস না, তুই আমার পার্সোনাল লাইফে কিভাবে একটা রিল্যাক্সেশন দেওয়া যায় সেটা নিয়েও চিন্তা করতেছিস। থ্যাঙ্কস এ লট দোস্ত। তুই ডকুমেন্ট সব কিছু রেডি করে ফেল, আমি সাইন টাইন যা লাগে সব কিছু করে তোর অ্যাজ সুন অ্যাজ পসিবল পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে দিচ্ছি। আমি বাসা অফিস একসাথে জাস্ট ব্যালেন্স করতে পারতেছি। আরে পেপার তো রেডি আছে, জাস্ট তোর সাইন লাগবে। ও আমি কিছু করে দেখি। বেশি খারাপ? তুমি দাঁড়াও, আমি এখনই বেরোচ্ছি, এখনই বেরোচ্ছি। দোস্ত আমার শরীরটা আমার খুব খারাপ। আমার এগুলো পড়াশোনার দরকার নেই, বুঝছিস? এগুলো পড়ার দরকার নেই, তুই নিজেই তো লেখিস, তুই দেখছিস না? আমি জাস্ট সাইনটা করে দিচ্ছি, বাকি যা কিছু লাগে তুই একটু হ্যান্ডেল করে নে। হ্যাঁ আমার শরীর খারাপ, আমি হ্যাঁ ঠিক আছে, তুই যা, তুই চিন্তা করিস না, আমি এদিকটা খেয়াল রাখতেছি, ঠিক আছে? এক কাপ কফি দে তো। আরফাত সাহেব, আপনার আম্মার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ইমিডিয়েটলি তাকে দেশের বাইরে পাঠাতে হবে। আপনি এক কাজ করুন, আপনি ইমিডিয়েটলি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করুন, আর আমি আপনার প্রয়োজনীয় কাগজপত্র পেপারসগুলো রেডি করে দিচ্ছি। ডাক্তার সাহেব, মানে এক্সপেন্সটা কিরকম লাগবে? দেখুন, এটা তো দেশের বাইরের ট্রিটমেন্ট, অনেক বেশি লাগবে সেটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। কিন্তু ইমিডিয়েটলি আপনি 40 লক্ষ টাকা ডিপোজিট করে দিন। এরপরে আর অনেক লাগবে, আপনি প্রস্তুত থাকবেন। আমি আপনাকে আগেও বলেছি, ক্যান্সারের চিকিৎসা নির্দিষ্ট করে বলতে পারবো না কত টাকা লাগবে, তো অনেক লাগবে,
আপনি প্রস্তুত থাকবেন যেন যে কোনো সময় আপনি টাকাটা দিতে পারেন। আপনার টাকার জন্য যেন আপনার মায়ের কোনো সমস্যা না। আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন না। আমার মায়ের সুচিকিৎসার জন্য যখন লাগবে, যত টাকা লাগবে, ইনশাল্লাহ আমি সেটা অবশ্যই অ্যারেঞ্জ করে ফেলবো। আপনি শুধু একটু খেয়াল রাখবেন আমার মায়ের ট্রিটমেন্টটা যেন প্রপারলি হয়, সময় মতো হয়, আমার মা যেন সুস্থ হয়ে যায়। আপনি আমাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আজকে মেল করে দেন, আমি যেন কালকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে আরাফাত সাহেব, আপনি ওয়ারিড ফিল করবেন না, আমি আজকের মধ্যেই আপনার ট্রান্সফার রেডি করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে টাকাটা অ্যারেঞ্জ করে ফেলছি, কালকে আপনাকে শিওর শিওর। ঠিক আছে তাহলে। হ্যাঁ, নাদিয়া, নাদিয়া আমার জন্য এক কাপ চা নিয়ে আসো না প্লিজ। আসসালামু আলাইকুম। জি স্যার, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি আগামীকাল সকালে একদম ফার্স্ট আওয়ারে ব্যাংকে গিয়ে 40 লাখ টাকা তুলবেন, টাকাটা নিয়ে বাসায় চলে আসবেন, ঠিক আছে? স্যার অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই। কি উল্টাপাল্টা কথা বলছেন? অ্যাকাউন্টে টাকা নাই মানে কি? সত্যি বলছি স্যার। আপনি কথাটা ভেঙে বলেন, অ্যাকাউন্টে টাকা থাকবে না কেন? স্যার গতকাল তো নিজাম সাহেব সব ব্যাংক থেকে সব ক্যাশ তুলে নিয়েছেন, বললো যে আপনি নাকি বলছেন। আরে কি আজে বাজে কথা বলছেন আপনি? এগুলো সব ব্যাংকের সব টাকা উঠিয়ে নিয়ে গেছে মানে কি? আপনি আমাকে ফোন দিলেন না কেন তখন? স্যার আমি অনেকবার আপনাকে ফোন করেছি, আপনি লাইন কেটে দিয়েছেন। পরে আমি ভাবলাম যে আপনার মাকে নিয়ে আপনি ব্যস্ত আছেন, তখন আমি ভেবেছি আপনি মনে হয় টাকা তোলার অর্ডার দিয়েছেন। ম্যানেজার সাহেব, আমি না আপনার কথাগুলো বিশ্বাস করতে পারতেছি না। আমার এত বড় একটা বিপদের সময় নিজাম এমন একটা কাজ করতে পারে না। আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। আমি নিজামকে ফোন দিচ্ছি, দাঁড়ান। স্যার আরও কথা ছিল, আমাদের 20 কোটি টাকার একটা লোন নেওয়া ছিল, আর নিজাম স্যার কোনো মাসেরই ব্যাংকে ইনস্টলমেন্ট জমা দেন নাই। আজকে ব্যাংক থেকে লোকজন আসছে, আমাদের অফিস ফ্যাক্টরি সব প্রয়োগ করে ফেলতেছে। আর আপনি তো স্যার ম্যাডাম অসুস্থ হওয়ার পর থেকে অফিসেই আসেন না। আমি এখন কি করব মানে কিছুই বুঝতেছি না স্যার। আপনি একটা কিছু বলেন স্যার, না হলে আমাদের সবাইকে পথে বসতে হবে স্যার। আমি নিজামকে ফোন দিতেছি বুঝছো, কিন্তু কল কেন যেন ঢুকতেছে না। উচিত শিক্ষা হয়েছে। তুমি তো মা মা করে পাগল ছিলে, এখন তো তোমার সবকিছু শেষ হয়ে গেছে। আরে বাবা, মা কি তোমার একার? সবার না? আমার এত বড় একটা বিপদের সময় তুমি আমার স্ত্রী আমার পাশে থাকবা, আমাকে উল্টা খোঁচা দিয়ে দিয়ে কথা বলতেছো। আরে তোমাকে আমি কই কই করে বলেছি তুমি অসুস্থ মায়ের পিছনে এতগুলো টাকা নষ্ট করো না। কে শুনে কার কথা? এখন কি হয়েছে? যে অসুস্থ মায়ের জন্য একটা ছেলে সবকিছু নষ্ট হইতে পারে, সেই মায়ের মরে যায় ভালো। নাদিয়া, খবরদার বলতেছি, আমার মাকে নিয়ে আর একটা বাজে কথা বলবা না। এমন নোংরা নোংরা কথা আমার মাকে নিয়ে কেমনে বললা তুমি? তোমার মুখের মধ্যে আটকেলো না একবারও? হ্যাঁ, নিজে একজন মেয়ে হয়ে আরেকজন মা সম্পর্কে এত নিচু চিন্তা ভাবনা তোমার? তুমি নিজে একদিন মা হবা না? কিন্নির বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলিস? আর এখন তো তোর সবকিছু শেষ হয়ে গেছে। এই মুহূর্তে মানে এই মুহূর্ত থেকে এই বাসায় আমি আর এক সেকেন্ডও থাকবো না। সময় মতো তুই ডিভোর্স লেটার হাতে পেয়ে যাবি, মা ছেলে মিলে জেল খাটবি। বাই।
আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। আরাফাত সাহেব, অনেক কষ্টই তো করলেন, আর 1 লাখ টাকা ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আর এটা আজকের মধ্যেই অ্যাকাউন্টে ডিপোজিট করে দেন। আসলে আমি না মানে যতটুকু পারছি সব কিছু তো ব্যবস্থা করছি। এখন হঠাৎ করে একদিনের মধ্যে আমি 1 লাখ টাকা আসলে। দেখেন আরাফাত সাহেব, চিকিৎসা কিন্তু বিদেশেই করানোর কথা ছিল, কিন্তু আপনি পারছেন না। আপনার এবিলিটি নাই দেখে আমি আপনাকে অনেক সাহায্য করে আমি বাংলাদেশে চিকিৎসা করছি, যার ফলে অনেক টাকা সেভ হয়েছে। আমি চেষ্টা করেছি আপনার জন্য যত সম্ভব সহযোগিতা করেছি। হ্যাঁ, তো এই 1 লাখ টাকা কিন্তু লাগবে। আমার পক্ষে যদি সম্ভব হতো এই 1 লাখ টাকা ছাড়া আপনার মায়ের চিকিৎসা করার, তাহলে আমি করতাম। আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তারপরেও এর বেশি যদি লাগে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এখনও আপনাকে নন স্টপলি সহযোগিতা করব। আপনি যেভাবেই হোক আর 1 লাখ টাকা আজকে বিকালের মধ্যেই অ্যাকাউন্টে ডিপোজিট করে দেন। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে। হ্যাঁ জি। হ্যালো, আসসালামু আলাইকুম। তৌফিক সাহেব, আমার না মানে 1 লাখ টাকার খুব ইমার্জেন্সি একটু দরকার ছিল। আমি 2-4 দিনের মধ্যে দেয়া দেবো একটু। জি, আপনি ব্যস্ত? আপনি একটু অফিসে থাকেন, আমি এখন আসতেছি। আমি এসে আপনার বুঝাই বলতেছি, আপনি একটু অফিসে থাকেন প্লিজ। জি। আম্মা, আমি কাঁদতেছি না তো আম্মা। তুমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি তো সুস্থই। তুই কত কষ্ট করতেছিস বাবা। তো সন্তান যদি প্রতি ঘরে ঘরে থাকতো, তাহলে কোনো মা বাবার কোন রকম কষ্ট, চিন্তা ভাবনা কিছুই থাকতো না, কিছুই থাকতো না। তুমি কি জানো আম্মা, এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার আর কারোর দরকারও নেই। জানি তো, জানি। তো আমি আল্লাহর কাছে হাত তুলে সবসময় দোয়া করি, আল্লাহ আল্লাহ আমার পাগলাটাকে দেখে রেখো, ওর যেন কোনো কষ্ট না হয়, আর আমি ছাড়া আর কেউ নাই। আম্মা তুমি কাঁদতেছো কেন আম্মা? আমার লক্ষ্মী আম্মা, আম্মা কান্দে না, আমার লক্ষ্মী শোনা। কান্দি না বাদান, কান্দি না। তোমার মতো ছেলে থাকে, তার কি কান্দানের দরকার আছে? আম্মা, 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 আম্মা তোমার কি হয়েছে আম্মা? এই ডাক্তার সাহেব, আম্মা, আম্মা, আম্মা আমার লক্ষ্মী আম্মা, আম্মা তোমার কি হয়েছে আম্মা? আম্মা, আম্মা, আম্মা তুমি কথা কবা? আম্মা, আম্মা তুমি দোয়াটা শেষ করো আম্মা, আম্মা তুমি আমার পাশে দাঁড়িয়ে দোয়া করতেছিল আম্মা, দোয়াটা শেষ করো। এই ডাক্তার সাহেব কে আছেন একটু এদিকে আন প্লিজ। এই ডাক্তার নার্স কেউ নাই, একটু আসেন না প্লিজ, প্লিজ কে একটু আসেন, আমার আম্মাকে বোঝানি করতেছে। আম্মা, আমার দোয়া লাগে আম্মা, আমার যা কিছু ছিল সব আমি শেষ করে দিয়েছি, আমি আমার লাগলে আমি সব দিয়ে দিচ্ছি।
আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রক্ত সব বেঁচে দিব আম্মা। আম্মা তুমি রিক্ত জগটা করলো আম্মা, আমার কিছু কথা আমার তুমি দোয়া করতে চাইছো, আমার দোয়াটা শেষ করে আম্মা। তোমার দোয়া ছাড়া আমি কেমনে থাকবো? আমার একলা করে যায় না আম্মা, কেউ নাই তুমি ছাড়া আম্মা। তুমি ছাড়া আমার কেউ নাই করে আম্মা, আমার ছাড়া তুমি যাও না। তুমি সুন্দর হবে আম্মা। তুই এই এটা কেন শুয়েছিস? তুই এই জায়গায় শুয়েছিস কেন? এটা তোর এখানে শোয়ার পাশ দিতে গেলে তোর হ্যাঁ কাইল লাগতেছিল তো কাইল লাগতেছে। এই এদিক দিয়ে লোকজন যাবো না, যাও বাট কি করলাম আমি? তুই এই জায়গায় শুয়েছিস কেন? আমি একটু ঘুমায় গেছিলাম। তোর ঘুমের কিছু কইছি ধরি এক রে হপ। কুই যাবো তাইলে আনো না হতলে কুই গা করতাম। তুই জাহান্নামের চোর রাস্তায় যা। কই থেকে বাল পাগল ছাগল আহে ঢাকায় মরে। ও মাই গড, তুমি আরাফাত না? এটা তোমার কি অবস্থা? কি ব্যাপার, মা ভক্ত বায়েজিদ বোস্তামি? কথা না শুনলে তো এমনই হবে। খুব তো মামা করতে, এবার শিক্ষা হলো তো। ভাগ্য ভালো আমি তোমাকে আগে ভাগে ডিভোর্স দিয়ে চলে আসছি, না হলে তো সবাই আমাকে ফকিরের বউ বলতো। কি হলো, কথা বলছো না কেন? কথা বলো। তুমি আর বলবেই বাকি। এক মিনিট। এই নাও 100 টাকা, রাতে পেট ভরে ভাত খেয়ে নিও। যত সব পাগল ছাগল। এই
আপনি আরাফাত সাহেব না? হ্যাঁ আমি আরাফাত। একই অবস্থা আপনার। আপনাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। আমারে খুঁজতেছেন? ও আপনি মনে হয় আমার কোনো পাওনাদার। ভাই বিশ্বাস করেন, আপনারা দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। একবার তাকান আমার দিকে, তাকায় দেখেন, আমি তো পথে ফকির। আমি কিছু পাই না আপনার কাছে, আমি আপনাকে দিতে চাই। আপনার মার রেখে যাওয়া কিছু সম্পত্তির কাগজ আমার কাছে, এগুলো আপনাকে দিতে চাই। মায়ের সম্পদ? আপনার মনে কোনো ভুল হইতেছে ভাইজান? আমার মোটেও ভুল হইতেছে না। আপনার মায়ের প্রত্যেক সম্পত্তি, যার একক মালিক আপনার মা আপনাকে করে গেছে, এই সম্পত্তির দাম 100 কোটি টাকা। এই নিন। আমার মালিক দিয়ে গেছে। আজ আমি মুক্ত হলাম। আমার গন্ধ লেগে গেছে এর মধ্যে। আরাফাত ভাইয়া, তোর কাছে যে কোন মুখে মাপ চাবো সেটাই বুঝতে পারতেছি না ভাইয়া। আমি আর রফিক একদম নিঃস্ব হয়ে গেছি। এখন তোর সাহায্য আমাদের দরকার। আপনারা আসলে কে? আপনাদের ভিতরে আমি চিনতে পারছি আপনাদের কোনো ভুল হচ্ছে। আমার কোনো ভাই বোন, ভাই বোনের ভিতরে ছোটখাটো কত ভুল বুঝাবুঝি হয়, এগুলো মনে রাখতে নাই রে। আমরা তো একই মায়ের সন্তান, আমরা একই রক্ত। ভাইয়া আমি তো তোমার আদরের বোন, আমার জামাইয়ের হার্টে 3টা ব্লক ধরা পড়েছে, তুমি একটা ব্যবস্থা করো। বোন? বোন তুই আমার? যে মেয়ে নিজের মায়ের অসুস্থতার কথা শুনে জামাইকে নিয়ে সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যায় যেন কোনো টাকা দিতে না হয়, সে কোনো মানুষের বোন হতে পারে না। আমি আপনাদের সাথে আর কোনো কথা বলতে চাই না। তোকে শুধু একটা কথা বলছি, বোন হওয়ার আগে সন্তান হওয়া শিখিস। আপনারা প্লিজ বের হয়ে যান, আমি অনেক ব্যস্ত, আপনাদেরকে কোনো সময় দিতে পারবো। প্লিজ বের হয়ে যান। বের হয়ে যাবেন নাকি আমি কাউকে ডাকবো? বেরোন। আমি না তোমার স্ত্রী, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আমি জানি আমি
অনেক বড় ভুল করছি। আমার না একজনের সাথে বিয়ে হয়েছিল, ওকে আমি ডিভোর্স দিয়ে চলে আসছি। আর আজকে আমি বুঝতে পারছি মাকে ভালোবাসলে কেউ ফকির হয় না। আমি আমার ভুল বুঝতে পারলে আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি আর কখন এমন করব? আমাকে যে আমার পা ছাড়েন, পা ছাড়তে বলেছি। স্ত্রী, এতদিন পরে স্ত্রীর অধিকারের কথা বলতে আসছো? স্ত্রী শব্দের মানে বোঝো তুমি? একজন স্বামীর বিপদ আপদ যে কোনো সময় স্ত্রী সব সময় পাশে দাঁড়িয়ে থাকে। আরে স্ত্রী তো স্বামীর জন্য জীবন পর্যন্ত দিয়ে থাকে। আর তুমি? ওদের কাছে তো আমি আমার মায়ের চিকিৎসার জন্য টাকা চেয়েছিলাম, তোমার কাছে কি আমি একটা টাকা চেয়েছিলাম? আমি তো তোমার কাছে এগুলো কিচ্ছু চাইনি। আমি শুধু এতটুকু চেয়েছিলাম তুমি আমার বিপদের সময় জাস্ট একটু আমার পাশে থাকো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে, আমার বিপদের কথা শুনে আমাকে একটু সান্ত্বনা দিবে, জাস্ট এতটুকু তোমার কাছে চেয়েছিলাম। 2টা সেকেন্ড তোমার ধৈর্য হয়নি। যখনই বুঝতে পেরেছো আমার খারাপ সময় আসবে, সাথে সাথে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছো। এমনকি আমার মা মরে যাওয়ার পরে যখন পাগলের মতো রাস্তার পাশে বসেছিলাম, তুমি তখনই আমার মাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছ। আমার মুখে একটা 100 টাকার নোট ছুঁড়ে দিয়েছিলে। এই সে 100 টাকার নোট, মনে আছে তোমার? এই নোটটা অনেক যত্ন করে আমি আমার পকেটে রেখে দিয়েছি। কেন জানো? যতবার এই নোটটাকে আমি দেখি ততবার আমার মনে পড়ে এই পৃথিবীতে তোমাদের মতো নরপশু, তোমাদের মতো জঘন্য মানুষ আছে। আমি নোটটাকে যতবার দেখি ততবার অনুপ্রেরণা পাই, তোমাদের মতো মানুষদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে। আমি কখনো কোনোদিনও তোমাদেরকে ক্ষমা করতে পারি না। যাও, বের হও। পৃথিবীর কোনো সন্তানের পক্ষে আর মায়ের প্রতি অবিচার মেনে নেওয়া সম্ভব না। আমিও পারবো না আমার মায়ের অত্যাচারীদেরকে কখনো ক্ষমা করতে।